সঠিক হলো যুক্তরাষ্ট্রের ধারণা, পার্বত্য চট্টগ্রামে বিপুল অস্ত্র উদ্ধার। দর্শক, গতকালকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA বাংলাদেশকে কেন্দ্র করে লেভেল 3 সতর্কতা কিন্তু জারি করেছিল। তারা বলেছিল বাংলাদেশের বিমান ঘাঁটি, বাংলাদেশের সামরিক স্থাপনা, এমনকি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় শক্তিশালী হামলা হবে। মানে শক্তিশালী সমরাস্ত্র বাংলাদেশে ঢুকে গেছে, নয়তো এই ধরনের তো করার কথা না। দেখুন, এই ধরনের সতর্কতা জারির সাথে সাথেই বাংলাদেশ সেনাবাহিনী তার সর্বোচ্চটা দিয়ে পার্বত্য চট্টগ্রামে চিরুনি অভিযান শুরু করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র তারা জব্দ করেছে। তো দর্শক, ঘটনাটি আসলে কি ছিল বা ঘটনাটি কারা ঘটিয়েছে সে সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেই। যদি কাউকে প্রশ্ন করা হয় বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী সামরিক সংগঠন কোনটি, একেবারে নির্দ্বিধায় তিনি উত্তর দেবেন সেটা হলো ন্যাটো। ন্যাটো সবথেকে শক্তিশালী সামরিক জোট, তবে বাস্তবিক অর্থে নয়। সুতরাং বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী সামরিক জোট ফাইভ আইজ। যুক্তরাজ্যের ইংলিশ নাগরিকরা দুটি মহাদেশে গিয়ে আরো নতুন 4টি দেশ তৈরি করেছে। দেশগুলো যথাক্রমে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই 4টি নতুন দেশ এবং যুক্তরাজ্য, এই 5টি দেশ মিলিয়ে হলো ফাইভ আইজ। বিশ্বাস করুন, এই জোটটি বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী জোট, কারণ একে অন্যের জন্য নিজের সর্বস্ব তারা বিলিয়ে দিতে পারে। আমাদের মতো দেশের যখন মোট সামরিক বাজেট মাত্র 4 থেকে 5 বিলিয়ন ডলার, তখন এই ফাইভ আইসের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সার্বিক মোট বাজেট 30 বিলিয়ন ডলারের উপরে। খুবই শক্তিশালী গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের। গত 20 বছরের ইতিহাসে এটা প্রমাণিত। 5টি দেশের গোয়েন্দা সংস্থার কোনো একটি গোয়েন্দা সংস্থা যদি দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার কোনো দেশকে নিয়ে কোনো মন্তব্য করে বা কোনো নিরাপত্তার ঝুঁকি প্রকাশ করে, যদি সেটা নিবৃত্ত না করা যায়, সেটা হুবহু ঘটে যায়। গতকালকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA বাংলাদেশকে কেন্দ্র করে লেভেল 3 সতর্কতা জারি করেছিল। তারা বলেছিল বাংলাদেশের বিমান ঘাঁটি, বাংলাদেশের সামরিক স্থাপনা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় শক্তিশালী হামলা হবে। মানে শক্তিশালী সমরাস্ত্র বাংলাদেশে ঢুকে গেছে, নয়তো এই ধরনের হামলা তো করার কথা না। দেখুন, এই ধরনের সতর্কতা জারির সাথে সাথেই বাংলাদেশ সেনাবাহিনী তার সর্বোচ্চটা দিয়ে পার্বত্য চট্টগ্রামে চিরুনি অভিযান শুরু করেছে। এমন কোনো জায়গা নেই যে সকল জায়গা থেকে ইনফরমেশন আসছে সেখানে পাওয়া যাবে অস্ত্র বা সেখানে অ্যাক্টিভিটি রয়েছে। সেই জায়গায় চিরুনি অভিযান এবং সেখান থেকেই কিন্তু উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র। মাত্র কিছুদিন পূর্বেও বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের মানুষ পার্বত্য চট্টগ্রামের যে দল এবং যে ব্যক্তিকে নিয়ে এত লাফালাফি করছে, সেই দল এবং সেই ব্যক্তির সঙ্গীরাই বিপুল পরিমাণে অস্ত্র পার্বত্য চট্টগ্রামে মজুত করেছে আমাদের উপর আক্রমণ করার জন্য। আর এটা উদ্ধার করেছে আমাদের গর্বিত সেনাবাহিনী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে, ISPR এর পক্ষ থেকে একটি সরাসরি সংবাদ সম্মেলন করে অস্ত্রগুলোর সামনে রেখে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে সকল কিছু পরিষ্কার করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের কথিত রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF, যারা পূর্বে সন্ত্রাসী সংগঠন ছিল, এখন কিন্তু তাদের এই শক্তি এবং উগ্র কার্যক্রম একটা নেক্সট লেভেলে পৌঁছে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয় কাউখালী উপজেলায় অভিযান পরিচালনা করা হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে। সেই কাউখালী উপজেলার ভেতর UPDF এর যে গোপন আস্তানা রয়েছে সন্ধান পায় বাংলাদেশ সেনাবাহিনী। সেখানে কিন্তু হঠাৎ করে অভিযান পরিচালনা করা হয়, যদিও অভিযানের এই তথ্য তারা পেয়ে গেছে। এখানে স্থানীয় যে সকল উপজাতিরা রয়েছে তারা জড়িত রয়েছে, তারা কিন্তু এই ইনফরমেশন UPDF এর যারা সন্ত্রাসী রয়েছে তাদের কাছে লিক করে দিয়েছে। আর তারা সেখান থেকে পালিয়ে গেছে বিপুল পরিমাণে অস্ত্র রেখে। 17টি আধুনিক অ্যাসল্ট রাইফেল, বিপুল পরিমাণের গুলি, কয়েকটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি সেট, একটি হার্ড ডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম এবং পাহাড়ে যে চাঁদাবাজি করা হয় সেই চাঁদাবাজির রসিদ সহ বিপুল পরিমাণের সরঞ্জাম সে ঘাঁটি থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত 3-4 মাসের ভেতরেই বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে UPDF এর বিভিন্ন ধরনের অস্ত্র এবং তাদের যে প্রশিক্ষণ ঘাঁটিগুলি উদ্ধার করেছে। গত 10 থেকে 12 বছরে এত বড় ধরনের শক্তিশালী কার্যক্রম UPDF দেখাবে তো দূরের কথা, কখনো প্রকাশ্যে এমন নজিরও পাওয়া যায়নি। তাদের দুঃসাহস কোন মাত্রায় চলে গেছে একবার চিন্তা করুন। আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার যে কমিটি রয়েছে বাংলাদেশের নিবন্ধিত বিভিন্ন দলকে চিঠি দিয়েছিল যে আপনারা আপনাদের প্রস্তাব দিন। আপনারা কি জানেন এই UPDF নামক যে নিবন্ধিত দল রয়েছে, যারা নতুন
নাকি নিবন্ধন পেয়েছে, তারা সরাসরি কি প্রস্তাব করেছে? লিখিত আকারে তারা প্রস্তাব করেছে পার্বত্য চট্টগ্রামকে একটি স্বায়ত্ত শাসন ঘোষণা করে সংবিধানে যাতে এটা যুক্ত করে দেওয়া হয়, লিখিত তারা প্রস্তাব দিয়েছে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গর্বের সঙ্গে এই তথ্য প্রকাশ করেছে যে তারা এই প্রস্তাব দিয়েছে। বাংলাদেশকে সরাসরি টুকরো করার জন্য একটা প্রস্তাব দিয়েছে পাহাড়ি একটি সন্ত্রাসী দল ইউপিডিএফ, যারা কথিত একটি রাজনৈতিক দল। তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে তাদের বিষয়টাই আমরা হাইলাইট করেছি যে বিষয়টাতে তাদের যৌক্তিকতা আছে কিনা। এই ইউপিডিএফ এর সন্ত্রাসী দল, যাদের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করেছে, পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ করছে, আর সেই ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার অবস্থান দেখেন। বাংলাদেশে একেবারে উপদেষ্টা থেকে শুরু করে সরকারি যত বড় বড় কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ঘুরছেন। এমনকি তিনি বাংলাদেশের প্রথম সারির যে টেলিভিশন রয়েছে সেখানে সে বড় বড় হাক ডাক করে আমাদের দেশের সরকার ব্যবস্থায় বলেন, আমাদের দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ তুলছে যে এটা করছে ওটা করছে। আপনার দল এবং আপনি যে সরাসরি পার্বত্য চট্টগ্রামের ভেতর বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র মজুত করছেন বা আপনার দল মজুত করছে, এই বিষয়ে আপনি কোনো কথা বলছেন না, বা এই ধরনের ব্যক্তিকে আমাদের একেবারে উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সরকারি যারা কর্মকর্তা রয়েছেন তারা কিভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, যেখানে তারা এবং তার দল বাংলাদেশের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করেছে। আমাদের দেশে একটি প্রক্সি যুদ্ধ শুরু করার জন্য বিশেষ করে যুক্তরাষ্ট্র এই ধরনের গোষ্ঠীদের বড় আকারে ব্যবহারের বহু দিন ধরে চেষ্টা করছে। তারা কিন্তু সরাসরি প্রক্সি হয়ে কাজ শুরু করে দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ আসলে কত বড় অভাগা। আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার একেবারে শক্তিশালী ভিত্তি বাংলাদেশ সেনাবাহিনী, যাদের বিরুদ্ধে লড়াই করছে, যাদের কন্ট্রোলে আনার চেষ্টা করছে ইউপিডিএফ। একের পর এক প্রশিক্ষণ আস্তানা, বিপুল অস্ত্র তাদের উদ্ধার হচ্ছে। সেই ইউপিডিএফ আমাদের টেলিভিশন চ্যানেল এবং আমাদের রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলে যে আমাদের কেন গ্রেফতার করেছেন। আমাদের গ্রেফতার করার আপনাদের রাইট আছে কি? আমরা এই দেশকে আলাদা করে নিয়ে যাব, এটা আমাদের অধিকার। এর বিরুদ্ধে আপনার এমনটা করবেন কেন? চিন্তা করুন, তারা শাস্তি না পাওয়ার কারণে আমাদের বিরুদ্ধে এখন এইভাবে প্রশ্ন তোলে। কথার কথা, ধরুন যে বাংলাদেশের মূল ধারার একটি রাজনৈতিক দল, ধরুন যে কোনো একটা পার্টি যারা বাংলাদেশের রাজনীতি করে, বাংলাদেশের মূল ধারার রাজনীতি, তাদের যদি এরকম সামরিক কর্মকাণ্ডের কোনো নজির পাওয়া যায়, প্রশিক্ষণ কেন্দ্র পাওয়া যায়, তাহলে ওই দলটিকে নিষিদ্ধ করতে কতদিন সময় লাগতে পারে বাংলাদেশ সরকারের? বা এই বিষয়টা বাংলাদেশের টক শোতে কতবার আলোচনায় আসতে পারে? গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আসতে পারে। অথচ ইউপিডিএফ এর এত উদ্ধার হচ্ছে, প্রশিক্ষণ কেন্দ্র উদ্ধার হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী নিজে স্টেটমেন্ট দিচ্ছে যে তারা এগুলো করছে, অথচ বাংলাদেশ সরকার এই পার্টিটাকে নিষিদ্ধ করার কোনো ধরনের প্রক্রিয়া নিচ্ছে না, নিষিদ্ধ করার জন্য কোনো ধরনের পদক্ষেপই নিচ্ছে না। দেশের জন্য ঝুঁকিপূর্ণ কোনো পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে না, দেশের জন্য নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কোনো পার্টির বিরুদ্ধে কথাও বলা হচ্ছে না। একবার শুধু চিন্তা করুন, ইউপিডিএফ এর বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রমাণিত, এর 100 ভাগের 1 ভাগ অভিযোগ বাংলাদেশের যদি কোনো ধর্মীয় দলের বিরুদ্ধে হতো, এতদিনে তাকে 10 বার নিষিদ্ধ করে দেওয়া হতো। যুদ্ধক্ষেত্রে একটা বিখ্যাত উক্তি আছে, যুদ্ধে আপনি জয়লাভ করবেন বা যুদ্ধ করবেন সেটা পরের বিষয়, যুদ্ধে নামার পূর্বে বা যুদ্ধ শুরু করার পূর্বে আপনাকে সঠিকভাবে শনাক্ত করতে হবে কে আপনার শত্রু, কে আপনার মিত্র। যদি এমন হয় আপনার শত্রুরা আপনার সাথে মিত্র হিসেবে যুক্ত হয়ে আপনার পাশে দাঁড়িয়েছে, আপনি জানেনই না, তাহলে আপনার পরাজয় সুনিশ্চিত। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ভাবার সময় এসে গেছে যে কেন আমরা ইউপিডিএফ এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছি না, আমাদের দুর্বলতা কোথায়। এমন কিছু ঘটে গেছে, বিদেশি শত্রু মিত্র হিসেবে আমাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে আর আমরা বুঝতেই পারছি না। এমন কি ঘটে গেছে, এগুলো কিন্তু চিন্তার বিষয়। আর এটাও চিন্তার বিষয় কেন বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন। তো দর্শক, সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের ব্যক্তিগত মতামত বা মন্তব্য কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।